প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিক ফেসবুক লাইভ ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের প্লান্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এর 15তম ক্লাস। এই সাবজেক্টের কোড 67063। এটি ষষ্ঠ পর্ব মেকানিক্যাল ডিপার্টমেন্টের একটি সাবজেক্ট। এই সাবজেক্ট নিয়ে আমি আছি তোমাদের সাথে SM ফারুক হোসেন, ইন্সট্রাক্টর মেকানিক্যাল ডিপার্টমেন্ট, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। অধ্যায় 11 ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং। এই অধ্যায়ের আমরা গত ক্লাসগুলোতে কিছু আলোচনা করেছি। ভেন্টিলেশন এয়ার কন্ডিশনিং পদ্ধতি, ভেন্টিলেশন পদ্ধতির শ্রেণীবিভাগ, ভেন্টিলেশন পদ্ধতি এবং নিয়ন্ত্রণ, স্থাপনের পরে আইন এবং অনুশীলন কোড অথবা কোড অফ প্র্যাকটিসের ব্যাখ্যা, এয়ার কন্ডিশনের শ্রেণীবিভাগ, এয়ার কন্ডিশন পদ্ধতির জন্য নির্বাচিত মানদণ্ড, হিটিং এবং কুলিং লোড ক্যালকুলেশন। এই পর্যন্ত আমরা গত ক্লাসে মোটামুটি কিছু আলোচনা করেছি। আজকে আমরা হিটিং এবং কুলিং লোড কী এই বিষয়গুলোর সাথে কুলিং লোডের একক, সর্বমোট কুলিং লোড নিরূপণে প্রাথমিক কতিপয় ধারণা, কুলিং লোড এবং হিটিং লোডের বিভিন্ন উপাদান বা কম্পোনেন্টস, এয়ার কন্ডিশনিং পদ্ধতির মধ্যে কিছু অংশ আলোচনা করার জন্য চেষ্টা করব। এখন হিটিং এবং কুলিং লোডটা আসলে কি, কিভাবে এটাকে সংজ্ঞায়িত আমরা করতে পারি। একটা রেফ্রিজারেশন যন্ত্র দিয়ে কোনো আবদ্ধ স্থান শীতল করে আকাঙ্ক্ষিত তাপমাত্রা বজায় রাখার জন্য যে পরিমাণ তাপ অপসারণ করতে হয়, এটা হচ্ছে আমার কুলিং লোড। যে পরিমাণ তাপ আমি অপসারণ করতে চাই সেই লোডটা হচ্ছে আমার কুলিং লোড। অপরদিকে কোনো আবদ্ধ স্থানে শীতল স্থানের ক্ষেত্রে, আগেরটা ছিল হচ্ছে গরম স্থানের ক্ষেত্রে, যেখানে শীতল করা লাগবে আমার, সেখানে আমরা কুলিং লোড ব্যবহার করছি, যে কতটুকু আমি তাপ অপসারণ করতে হবে। আর যেখানে আমার আবদ্ধ শীতল স্থানের তাপমাত্রা বৃদ্ধি করে আকাঙ্ক্ষিত তাপমাত্রার জন্য যে পরিমাণ তাপ সরবরাহ করতে হবে, আমার স্বাভাবিক টেম্পারেচার আনার জন্য যে পরিমাণ তাপ আমাকে বাইরে থেকে সরবরাহ করতে হবে, সেটাকে আমি বলছি হিটিং লোড। কোনো স্থানের কুলিং লোড নির্ণয় করতে হলে ওই স্থানের বিভিন্ন তাপের উৎস, তাপমাত্রা, আর্দ্রতা, ভৌগোলিক অবস্থান, কাঠামোর গঠন, তাপমাত্রা নিয়ন্ত্রণের উদ্দেশ্য, ব্যবহারের কাল, ভিতরের যে সকল সামগ্রী থাকে, এরপরে অবস্থানকারী যে কাজ করবে সে কাজেরটা ধরন কেমন হবে, এ সকল প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে কুলিং লোড নির্ণয় করা হয়। কুলিং লোডকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অনুভূত তাপ আর একটা হচ্ছে সুপ্ত তাপ। এখন অনুভূত তাপ কর্তৃক গৃহীত তাপ কী কী হতে পারে, সেটা হচ্ছে কোনো আবদ্ধ স্থানে দেখা যায় পরিবহন, পরিচালন এবং বিকিরণ। এই পরিবহন, পরিচালন, বিকিরণের তাপের অধ্যায়গুলো তোমরা দেখেছো বিভিন্নভাবে। পদ্ধতির মাধ্যমে সর্বমোট যে পরিমাণ তাপ সংযোজিত হয় তাকে হচ্ছে আমরা অনুভূত তাপ বলছি। ওয়ে হচ্ছে তিনটা, একটা পরিবহন, পরিচালন এবং বিকিরণ পদ্ধতির মাধ্যমে যে পরিমাণ তাপ সংযুক্ত হয় এটা হচ্ছে আমরা অনুভূতি তাপ। নিম্নলিখিত খাতের তাপগুলো অনুভূত তাপের অন্তর্ভুক্ত। যেমন দেখা যায়, দেখো, দেয়াল, মেঝে, সিলিং, দেয়াল, বাসাবাড়ির যে দেয়াল, তারপরে মেঝে, ফ্লোর, এরপরে সিলিং, ওপরের যে সিলিং, এবং অনুরূপ কাঠামো দিয়ে স্থানান্তরিত তাপ, এভাবে কিছু তাপ আসে। বাসাবাড়িতে তোমরা যারা থাকো তারা দেখছো যে সূর্যের তাপ বিভিন্নভাবে আসে। তো এই দেয়াল, মেঝে, সিলিং এগুলো গরম হয়ে যায় শুধু উপরের দিকে, বেশি তাপ যখন সূর্যের তাপ পড়ে ভিতরে গরম অনুভূতি হয়। এরপরে জানালার গ্লাস দিয়ে তাপ সঞ্চালিত হয়, বিকৃত হয়। এরপরে ভেন্টিলেশন দিয়ে তাপমাত্রা আসে। এরপরে কোনো স্থানে, আবদ্ধ স্থানে সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে স্থানান্তরিত তাপ। দরজা খোলার ফলে বাতাসের সাথে, ধরো একটা দরজা খুললা, বাইরে একটা টেম্পারেচার, দরজার ভিতরে একটা টেম্পারেচার। আমরা দেখো না সবসময় এসির দরজা বন্ধ রাখতে বলি। এসি দরজা যখন ওই দরজা খোলার পরে
এই বাতাসের সাথে কিছু তাপ প্রবেশ করে এবং দরজা জানলার ফাঁকা দিয়ে বিভিন্ন সময়ে এরর যেগুলো থাকে, কিছু কিছু ছিদ্র আটকানো যায় না, যেসব জায়গায় থেকেই যায় সেসব ফাঁকা দিয়ে কিছু জিনিস প্রবেশ করে তাপ। আবদ্ধ স্থানে বসবাসকারী মানুষ যে পরিমাণ তাপ অপসারণ করে, আমরা সবাই কিন্তু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করি, এটা একটা তাপ। এরপরে হিমায়িত স্থানের তাপমাত্রার চেয়ে উচ্চ তাপমাত্রার সামগ্রী ওই স্থানে রাখলে তা থেকে বর্জিত তাপ, যেমন আমরা ল্যাপটপ যেটা চালাই, এখানে দেখা যায় গরম হচ্ছে, মোবাইল একটা চালাই, মাঝে মাঝে দেখা যায় গরম হয়ে যায়, এই টেম্পারেচারটাও ওখানে কাজ করে। অন্যান্য সামগ্রীও যদি থাকে, যেটা আমার যে পরিমাণ তাপমাত্রা আমি কমাই আনছি ওই তাপ থেকে বেশি তাপের কোনো জিনিস থাকলে সেটাকে সে ওই টেম্পারেচারে নিয়ে আসবে, কারণ তাপ মানে সমান হয়ে যাবে সব সময়। একটা স্থানের সকল ইকুইপমেন্টের তাপমাত্রা সমান হয়ে যাবে, তাপ কখনো ওই বসে থাকে না, ওই একটা জিনিস কম বেশি থাকলে সেটাকে সমান্তরাল করে ফেলে। এরপর তাপ উৎপাদনকারী যন্ত্রপাতি দিয়ে উৎপাদিত তাপ, যেমন বৈদ্যুতিক বাতি যেটা লাইট চালাই আমরা, মোটর এবং অন্যান্য অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যেগুলো আছে এগুলো চালাইলে তাপ উৎপন্ন হয়। এরপর সুপ্ত তাপ কর্তৃক গৃহীত তাপ, যেটা যে সকল তাপ গ্রহণ করে। আবদ্ধ স্থানের বাতাসে বাষ্প আকারে পানি যোগ করলে যে তাপ সংযোজিত হয় তাকে আমরা বলি গৃহীত সুপ্ত তাপ। এখন কুলিং লোডের আওতাভুক্ত সুপ্ত তাপ কী কী হতে পারে? আবদ্ধ স্থানে অবস্থানকারী মানুষের শরীরের জলীয় কণা ঘনীভূত হওয়ার সময় বর্জিত তাপ, ভেপার প্রেসারের পার্থক্যজনিত কারণে দরজা জানলার ফাঁকা দিয়ে আবদ্ধ স্থানে প্রবেশকৃত বাতাসে সঞ্চিত তাপ, এগুলো সুপ্ত তাপ কর্তৃক গৃহীত তাপের অন্তর্ভুক্ত। আবদ্ধ স্থানে সংগৃহীত মালামালের জলীয় অংশ ঘনীভূত হওয়ার সময় বর্জিত তাপ, আবদ্ধ স্থানের ভিতরে অবস্থিত কোনো ভেজাতল, যন্ত্রপাতি এবং অন্যান্য অ্যাপ্লায়েন্সের জলীয় কণা ঘনীভূত হওয়ার সময় বর্জিত তাপ। এই জিনিসগুলো আমাদের সুপ্ত তাপ থেকে আসবে, গৃহীত সুপ্ত তাপ। এখন অনুভূত এবং সুপ্ত তাপের যোগফলকে যৌথ তাপ বা মোট তাপ বলছি আমরা। তো এই যৌথ তাপের যে সকল উপাদান থাকতে পারে আমরা দেখি সেগুলো, সজীব বাতাস এবং আবদ্ধ স্থানের বাতাসের তাপমাত্রা পার্থক্য মাধ্যমে অনুভূত তাপ। সজীব বাতাস এবং আবদ্ধ স্থানের বাতাসের তাপমাত্রা পার্থক্য, এই বাইরের বাতাস এবং আবদ্ধ স্থানের বাতাসের মধ্যে যে টেম্পারেচার ডিফারেন্স থাকে সেই ক্ষেত্রে আমার যে অনুভূতি হয়, অনুভূত তাপ। আর্দ্রতার পার্থক্যের কারণে গৃহীত সুপ্ত তাপ। এখন আমরা কুলিং এবং হিটিং লোড নিরূপণ করার ক্ষেত্রে কী কী বিষয় চিন্তা করতে পারি সেগুলো হলো, কুলিং এবং হিটিং লোডের হিসাব নিকাশ সহজ করার জন্য সমগ্র কুলিং এবং হিটিং লোডকে তাপের উৎস অনুসারে কতিপয় স্বতন্ত্র লোডে ভাগ করা হয়। সুতরাং কুলিং এবং হিটিং লোড স্বতন্ত্রভাবে নির্ণীত কুলিং এবং হিটিং লোডগুলোর যোগফলের সমান, মানে প্রত্যেকটা পৃথক পৃথকভাবে আমরা নিরূপণ করব উপাদানগুলোর, সেইটার সর্বমোট যোগফলগুলোই হলো আমাদের কুলিং লোড বা হিটিং লোড। কুলিং এবং হিটিং কিন্তু দুইটা পৃথক জিনিস, এটা মাথায় রাখতে হবে সবসময়, কারণ কুলিং লোড হচ্ছে যেখানে তাপমাত্রা আমি কমাইতেছি, তাপ অপসারণ করতেছি, আর হিটিং লোড যেখানে আমি তাপ দিচ্ছি, যে আমার তাপ যেটুকু আছে এটা হবে না, আরও বেশি টেম্পারেচার লাগবে। আর কুলিং লোড যেখানে আমার টেম্পারেচার কমাইতেছে, যেখানে আমার টেম্পারেচার বেশি আছে, টেম্পারেচার কমে আমাকে মানে আমার জীবনযাপন সহজ করার চেষ্টা করছে। এখন বাণিজ্যিক রেফ্রিজারেশন, উষ্ণকরণ, হিটিংয়ের ব্যবস্থাপনায় মোট কুলিং বা হিটিং লোড নির্ণয় করতে হলে নিম্নবর্ণিত তাপের উৎসগুলো বিবেচনা করতে হয়। একটা হচ্ছে অবকাঠামোর মাধ্যমে সঞ্চালিত তাপ, যে সকল অবকাঠামো, দরজা জানলা, ঘরবাড়ি, এগুলো বাতাস পরিবর্তনের কারণে তাপ। এরপরে সামগ্রিক সকল বিষয়ের উপর তাপ। যখন তাপমাত্রার পার্থক্য দেখা দেয় তখন উচ্চ চাপ তাপমাত্রা হতে নিম্ন তাপমাত্রা প্রকৃতিগতভাবে প্রবাহিত হয়, মানে উচ্চ তাপ থাকলে সেখানে নিম্ন দিকে অটোমেটিক প্রবাহিত হবে। তাপ প্রদানকালে তাপ প্রবাহকে যতদূর সম্ভব পূরণ করতে হয়, যেহেতু হিট লসকে অবশ্যই পূরণ করতে হয়। এয়ার কন্ডিশনিং পদ্ধতিতে শীতকালীন হিটিং করার জন্য হিট লস পূরণ করতে অবশ্যই যথেষ্ট পরিমাণ তাপ প্রদান করতে হয়। গ্রীষ্মকালীন ঠান্ডা করণার্থে সমপরিমাণ তাপ স্থান অনুপাতে অপসারণ করতে হয়। তাহলে একটা আসছে যে হিট করার জন্য আমার হিট লস পূরণ করতে হয়, এই যে তাপ এখানে তাপ বাড়াইতে হয়। আর গ্রীষ্মকালে আমাদের ঠান্ডা করানোর জন্য
শীতকালে হিট দিতে হয়, শীতকালে যেখানে ঠান্ডা থাকে, গরম ঠান্ডা থাকে সেখানে হিট করতে হয়। যে আমার নর্মাল টেম্পারেচার থেকে অনেক কম যদি হয় সেখানে আমাদেরকে টেম্পারেচার বাড়াইতে হয়। আর গ্রীষ্মকালে বেশি গরম হয়ে গেলে সেখানে আমাদেরকে ঠান্ডা করার জন্য তাপ অপসারণ করতে হয়। এখন যে সকল উৎস হতে তাপের লোড বৃদ্ধি পায়, যেমন তাপ যা ইনসুলেশনযুক্ত দেয়ালে প্রবাহিত হয়ে বাইরে থেকে ভিতরে প্রবেশ করে, তাপ যা কাঁচ বা ওই জাতীয় পদার্থের মাধ্যমে সরাসরি বিকিরণের মাধ্যমে ভিতরে প্রবেশ করে, যেটা আগে আলোচনা করেছি, তাপ যা খোলা দরজা বা দরজা জানলার ফাঁকা স্থান দ্বারা উষ্ণ বায়ুর সাথে ভিতরে প্রবেশ করে। এগুলো আমাদের লোড বৃদ্ধি করে। নর্মাল যেটুকু প্রয়োজন তার থেকে এই জিনিসগুলো এটা যুক্ত করা হয় এর সাথে। নর্মাল টেম্পারেচার থেকে এই কাজগুলোর কারণে আরও এক্সট্রা টেম্পারেচার আমাদেরকে অপসারণ করতে হয়। তাপ যা ঠান্ডাকরণ স্থানে বসবাসকারী মানুষের শরীর হতে নির্গত হয়, যা উষ্ণ দ্রব্যাদি হতে নির্গত হয়, নিম্ন তাপমাত্রায় আনয়ন করে, মানে গরম বস্তু থেকে তাপ বের হয়ে ওই ঠান্ডা বস্তুর দিকে প্রবাহিত হয়। তাপ যা তাপ উৎপন্নকারী সরঞ্জাম হতে উৎপন্ন হয়, যেমন বৈদ্যুতিক মোটর, ইলেকট্রিক সরঞ্জাম, বাষ্প কেটলি, কফি মেকার, হেয়ার ড্রায়ার, রুম হিটার, এগুলো থেকে আমরা কিছু কিছু তাপ দেখি যে বের হয়ে আসে, উৎপন্ন হয়। এখন কুলিং লোডর দেখি আমরা। কুলিং লোডরটা কি? কোনো সীমিত স্থান বা বস্তু শীতল করে একটি নির্দিষ্ট তাপমাত্রায় বজায় রাখতে প্রতি একক সময়ে যে পরিমাণ তাপ অপসারণের প্রয়োজন হয় তাকে আমরা বলছি কুলিং লোড। কোনো পরিকল্পিত স্থানের কুলিং লোড নির্ণয় করতে হলে ওই স্থানের বিভিন্ন তাপের উৎস, তাপমাত্রা, আর্দ্রতা, ভৌগোলিক অবস্থান, কাঠামোর গঠন, তাপমাত্রা নিয়ন্ত্রণ উদ্দেশ্য, ব্যবহারের কাল, ভিতরের সামগ্রী, অবস্থানকারীর কাজের ধরন, এ সকল প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে কুলিং লোড নির্ণয় করতে হয়। এর একক সমূহ আমরা যদি দেখি তাহলে এপিএস সিস্টেমে বিটিইউ পার আওয়ার, ব্রিটিশ তাপীয় একক, এমকেএস সিস্টেমে কিলো ক্যালোরি পার আওয়ার এবং এসআই সিস্টেমে কিলোজুল পার সেকেন্ড বা কিলোওয়াট। এখন সর্বমোট কুলিং লোড আমরা কিভাবে নির্ণয় করতে পারি, যে সকল বিষয়গুলো আমাদের আসবে। বেশিরভাগ রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং সিস্টেমে প্রয়োগ ক্ষেত্রে কতগুলো পৃথক তাপের উৎস হতে অর্জিত তাপের যোগফল বা সমষ্টিকে সর্বমোট কুলিং লোড বলে। কুলিং লোড সরবরাহকারী কতিপয় তাপের উৎস যেগুলো আমরা দেখতে পাই সেগুলো হলো কাঠামোর মাধ্যমে সঞ্চালিত তাপ। যে পরিমাণ তাপ বিল্ডিংয়ের দুই পাশে তাপমাত্রা পার্থক্যের কারণে তাপ পরিবহন প্রক্রিয়ায় বিল্ডিংয়ের ছাদ, মেঝে, বাইরের দেয়াল, দরজা এবং জানালার মাধ্যমে সঞ্চালিত হয়, নিয়ন্ত্রিত স্থানের তাপ বৃদ্ধি করে। বিল্ডিংয়ের ভিতরে একরকম তাপ, বাইরে একরকম তাপ, টেম্পারেচারটা অবশ্যই ডিফারেন্স হবে বাইরে চারিপাশের তাপের থেকে। তো ভিতরের যে তাপগুলো আমরা দেখি যে পরিবহন প্রক্রিয়ায় যেগুলো আসে, ছাদ, মেঝে, বাইরের দেয়াল, দরজা, জানালার মাধ্যমে সঞ্চালিত হয়, আমরা যেখানে নিয়ন্ত্রণ করছি তাপ সেখানে বৃদ্ধি করে তাপ। এরপর অন্যান্য সামগ্রী, মানুষের শরীর হতে নির্গত তাপ, মানুষ টেম্পারেচারটা ছাড়ে সবসময়। এরপরে কোনো বস্তু বা খাদ্য সামগ্রীতে যে পরিমাণ তাপ অপসারণ প্রয়োজন হয়, এবং নিয়ন্ত্রিত কক্ষের অবস্থানরত ও কর্মরত মানুষের শরীর হতে নির্গত তাপ। স্বাভাবিক মানুষের একটা তাপ, আবার যারা কাজ করে তাদের মানুষের টেম্পারেচার কিন্তু ভিন্ন রকম হতেই পারে, কাজের ধরন অনুযায়ী টেম্পারেচার চেঞ্জ হতে পারে। এরপরে বাতাস পরিবর্তনজনিত তাপ, মানুষের শ্বাস প্রশ্বাসের কাজে প্রয়োজনীয় মুক্ত বাতাস সরবরাহের জন্য বর্ধিত তাপের পরিমাণ, অথবা নিয়ন্ত্রিত কক্ষের বা রুমের দরজা খোলার সময় এবং ছিদ্রপথে প্রবিষ্ট মুক্ত বাতাসের জন্য বর্ধিত তাপের পরিমাণ। এই দুই ধরনের হতে পারে। একটা বাতাস অনুপ্রবেশজনিত লোড, আর একটা হচ্ছে বাতাস চলনজনিত লোড। এখানে এটা দুই ধরনের বাতাস পরিবর্তনজনিত লোডের ক্ষেত্রে। আনুষঙ্গিক তাপ, নিয়ন্ত্রিত কক্ষে বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতি হতে নির্গত তাপের পরিমাণ। উল্লেখ্য, হিমান যন্ত্রের ক্ষমতা চূড়ান্তভাবে নিরূপণ করার পূর্বে মোট কুলিং লোডের সাথে সাধারণত 5% হতে 10% অতিরিক্ত লোড আপৎকালীন ধরে যোগ করতে হয়। এটা হচ্ছে অ্যালাউন্স রাখা খুবই সবসময়ের জন্য জরুরি। এখন সর্বমোট কুলিং লোড তাহলে আমরা কী কী পাইলাম? একটা হচ্ছে কাঠামোর মাধ্যমে সঞ্চালিত তাপ, সামগ্রীর তাপ বা মানুষের শরীরে নির্গত তাপ, বাতাস পরিবর্তনজনিত তাপ, এরপরে আনুষঙ্গিক তাপ,
বাতাস পরিবর্তনজনিতের মধ্যে আবার দুই ধরনের, একটা হচ্ছে ইনফিল্ট্রেশন আর একটা হচ্ছে ভেন্টিলেশন। অনুপ্রবেশ জাতীয় আর একটা হচ্ছে চলন জাতীয় লোড। এখন কুলিং লোড নিরূপণে আমরা কতিপয় ধারণা যেভাবে দেখতে পারি সেগুলোর মধ্যে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং প্রয়োগ ক্ষেত্রে উপযুক্ত যন্ত্রপাতি নির্বাচনের জন্য সর্বপ্রথম যন্ত্রপাতির উপর কুলিং লোড নিরূপণ করতে হয়। তারপরে লোডগুলো বৈশিষ্ট্য অনুসরণ করা হয়, যেমন দ্রব্য সামগ্রীর শীতলীকরণ, বিভিন্ন দ্রব্য আছে যেগুলোর শীতল করা প্রয়োজন, আরামদায়ক শীতাতপ নিয়ন্ত্রণ, শিল্প সংক্রান্ত শীতাতপ নিয়ন্ত্রণ, এরপরে দ্রব্য সামগ্রী গুদামজাতকরণ, গ্যাস তরলীকরণ, তরল জমাট করা, পানি, দুধ, তেল এবং অন্যান্য তরল জাতীয় দ্রব্য শীতলীকরণ। কোনো সীমিত স্থানের কুলিং লোড নিরূপণ করার জন্য ওই স্থানের বিভিন্ন তাপমাত্রা, উৎস, আর্দ্রতা, ভৌগোলিক অবস্থান, কাঠামোর গঠন, তাপমাত্রা নিয়ন্ত্রণ উদ্দেশ্য, ব্যবহারকাল, ভিতরের দ্রব্য সামগ্রী, রুমে অবস্থানকারী এবং কর্মরত মানুষের সংখ্যা, তাদের কাজের ধরন, এ সকল বিষয় বিবেচনা করতে হয়। তাদের প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে কুলিং লোড ক্যালকুলেশন করতে হবে। এখন আমরা যে ধারণাগুলো দেখি, প্রত্যেকটা রেফ্রিজারেশন প্রয়োগ ক্ষেত্রে হিমায়িত স্থানে অবস্থানরত এবং কর্মরত মানুষ, বৈদ্যুতিক পাখা, বাতি এবং যন্ত্রপাতি হতে নির্গত তাপ বিবিধ লোডের অন্তর্ভুক্ত করা হয়। পক্ষান্তরে এয়ার কন্ডিশন ব্যবহার করে ক্ষেত্রে এ ধরনের লোডকে বিবিধ লোডের অন্তর্ভুক্ত করা হয় না, যেহেতু বিভিন্ন এসি প্রয়োগ ক্ষেত্রেও যেমন ব্যাংক, থিয়েটার হল, রেস্তোরাঁ, অফিস ইত্যাদি স্থানে অনেক লোক অবস্থান করে, সেজন্য এসব ক্ষেত্রে কর্মরত অবস্থানরত মানুষ হতে অবর্জিত তাপের কুলিং লোডের একটি একক উপাদান হিসেবে বিবেচনা করা হয়। এখানে তো আর মানুষের এক ধরনের এক জায়গায় কাজ, বড় একটা ব্যাংকে এক এক সেক্টরে এক ধরনের কাজ, থিয়েটার হল যেখানে মানুষ বিভিন্নভাবে অবস্থান করে, রেস্টুরেন্টে মানুষ এক এক স্থানে এক এক ধরনের, অফিসে কারো কাজ ভিন্ন, কারো খাতা কলমে, কারো কম্পিউটারে, কারো ল্যাপটপে, কারো অন্যান্য কাজ। এসব কাজের ক্ষেত্রকে একক উপাদান হিসেবে বিবেচনা করা হয়। অনুরূপভাবে ইলেকট্রনিক্স এবং অন্য তাপ উৎপাদন যন্ত্রপাতি থেকে উৎপাদিত তাপকেও কুলিং লোডের একটি উপাদান হিসেবে, একক উপাদান হিসেবে বিবেচনা করতে হয়। এগুলো আলাদা আলাদা হিসাব করে না করে একসাথে একটা টোটাল লোড হিসেবে বিবেচনা করা হয়। এখন নিয়ন্ত্রণ স্থানের দরজা খোলার সময় বাইরের গরম বাতাস অনুপ্রবেশের মাধ্যমে তাপ বৃদ্ধি পায় এবং এই তাপ অপসারণ করতে হয়। পক্ষান্তরে লিকুইড চিলারের দরজা বা ছিদ্র না থাকায় বাইরের বাতাস প্রবেশ করতে পারে না, বিধায় লিকুইড চিলারের ক্ষেত্রে বাতাস পরিবর্তনজনিত লোডের অস্তিত্ব থাকে না। পক্ষান্তরে আমরা যেটা দেখি, এসি রুমের দরজা খোলার সময় এবং অন্যান্য ফাটলের মাধ্যমে বাইরের বাতাস নিয়ন্ত্রিত স্থানে প্রবেশ করে। এছাড়াও যেসব শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে যেমন হোটেল, রেস্তোরাঁ, থিয়েটার হল, অডিটোরিয়াম বেশি সংখ্যক মানুষ অবস্থান করে, সেসব স্থানে ইচ্ছাপূর্বক ভেন্টিলেশনের জন্য বাইরের নির্মল বাতাস প্রবেশ করানো হয়। এক্ষেত্রে বাতাস পরিবর্তনজনিত লোড সর্বমোট কুলিং লোডের একটি বড় অংশ, এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। প্রতিটা শীতাতপ নিয়ন্ত্রণ প্রয়োগ ক্ষেত্রে হয় বাতাস অনুপ্রবেশজনিত লোড অথবা বাতাস চলন লোড অন্তর্ভুক্ত থাকতেই হয় এটা। তবে একই প্রয়োগের ক্ষেত্রে উভয় লোড কদাচিৎ অন্তর্ভুক্ত থাকে, মানে একই জায়গায় সাধারণত দুইটা লোড একসাথে থাকে না, কোনো ম্যাক্সিমাম থাকে, এটা দুইটা একসাথে খুব কম থাকে, ম্যাক্সিমাম জায়গায় সিঙ্গেল থাকে। লিকুইড সিলিংয়ের ক্ষেত্রে প্রোডাক্ট লোড একমাত্র লোড, যেহেতু এক্ষেত্রে বাতাস পরিবর্তনজনিত কোনো লোড নেই এবং দেয়ালের মাধ্যমে অর্জিত লোড অগ্রাহ্য করে। পক্ষান্তরে শীতাতপ নিয়ন্ত্রণ ক্ষেত্রে কোনো প্রোডাক্ট লোড থাকে না। তরল শীতলীকরণ প্রক্রিয়ায় দেয়ালের মাধ্যমে অর্জিত লোডকে সাধারণত অগ্রাহ্য করা হয়, কারণ সিলারের বাইরের ক্ষেত্রফল খুবই কম এবং সিলারের দেওয়াল একবারে ইনসুলেটেড অবস্থায় থাকে। তরল শীতলীকরণ প্রক্রিয়ায় দেয়ালের মাধ্যমে অর্জিত লোডকে সাধারণত অগ্রাহ্য করা হয়, কারণ সিলারের বাইরের ক্ষেত্রে খুবই কম, সিলারের দেয়াল খুবই ওয়েল ইনসুলেটেড অবস্থায় থাকে। পক্ষান্তরে ডোমেস্টিক এসি ব্যবস্থায় দেয়ালের মাধ্যমে অর্জিত লোডকে টোটাল কুলিং লোডের একটি বড় অংশ হিসেবে বিবেচনা করা হয়।
এখন আমরা দেখি কুলিং লোডের উপাদান কী কী হতে পারে বা কম্পোনেন্টস কী কী থাকতে পারে সেগুলো। কুলিং লোডের হিসাব নিকাশ সহজতর করার জন্য মোট কুলিং লোডকে তাপের উৎস অনুসারে কয়েকটি স্বতন্ত্র লোডে ভাগ করা হয় এবং এই লোডগুলোকে স্বতন্ত্রভাবে নিরূপণ বা নির্ণয় করা হয়। স্বতন্ত্রভাবে নিরূপিত এই লোডগুলোকে কুলিং লোডের উপাদান বলা হয়। বাণিজ্যিক হিমায়ন প্রয়োগ ক্ষেত্রে কুলিং লোডের উপাদান বাণিজ্যিক রেফ্রিজারেশন প্রয়োগ ক্ষেত্রে সর্বমোট কুলিং লোডকে 4টি আলাদা বা লোড বা উপাদানে ভাগ করা হয়, যেমন বাতাস পরিবর্তনজনিত লোড, দেয়াল কর্তৃক গৃহীত লোড, বস্তু বা সামগ্রীর লোড, সম্পূরক বা বিবিধ লোড। যখন কোনো শীতল স্থানের দরজা খোলা হয় বাতাস পরিবর্তনজনিত লোড, তখন বাইরের গরম বাতাসযুক্ত হিমায়িত শীতল স্থানে প্রবেশ করে। এটা দরজা খুললে প্রবেশ করবে, এটা তো স্বাভাবিক বিষয়। এই জন্য এই হিসাবটা অবশ্যই রাখতে হবে। ফলে ওই স্থানের ঘন শীতল বাতাস বাইরের গরম বাতাস দ্বারা প্রতিস্থাপিত হয়। বাইরে গরম বাতাস আসে, শীতল বাতাস বাইরে যাওয়ার সে সুযোগ পাইলে তো বের হবে, এটা স্বাভাবিক। সুতরাং হিমায়িত স্থানে ডিভাইস কন্ডিশন অর্জন করার জন্য বাইরের গরম বাতাসের তাপ অপসারণ করা হয়। এই তাপ টোটাল কুলিং লোডের একটি অংশ হিসেবে পরিলক্ষিত হয়। কুলিং লোডের এই অংশকে বাতাস পরিবর্তনজনিত লোড বলা হয়। দেয়াল কর্তৃক লোড, ওয়াল গেইন লোডকে কখনো কখনো দেয়াল লিকেজ লোডও বলা হয়। হিমায়িত স্থানে দেয়াল, ছাদ এবং মেঝের দুই পাশের তাপমাত্রার পার্থক্যের জন্য হিমায়িত তাপ পরিবর্তন পদ্ধতিতে বাইরের দিক থেকে তাপ ভিতরের দিকে প্রবাহিত বা সঞ্চালিত হয় এবং এই তাপ প্রবাহের এই হারকে ওয়াল গেইন লোড বলে। বাস্তবে কোনো নিয়ন্ত্রিত স্থানে দেয়াল, ছাদ এবং মেঝেকে সম্পূর্ণরূপে আস্তরণ করা সম্ভব নয়। সুতরাং বাইরের তাপমাত্রা ভিতরের তাপমাত্রা অপেক্ষা বেশি থাকে, তখনই কিছু না কিছু তাপ হিমায়িত স্থানে প্রবাহিত হয়। ওয়াল গেইন লোড সকল প্রকার হিমায়ন এবং শীতাতপ নিয়ন্ত্রণ প্রয়োগ ক্ষেত্রের সাধারণ লোড এবং একে সাধারণত সর্বমোট কুলিং লোডে একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়। এরপরে বস্তু বা সামগ্রীর লোড, যেমন হিমায়িত দ্রব্য সামগ্রীর তাপমাত্রা ইপ্সিত সীমায় কমিয়ে আনার জন্য উক্ত দ্রব্য সামগ্রী থেকে যে পরিমাণ তাপ অপসারণ করা হয় তাকে প্রোডাক্ট লোড বলে। এখানে প্রোডাক্ট শব্দটি ওই সকল পদার্থের ক্ষেত্রে ব্যবহার হয়েছে যেমন যাদের তাপমাত্রা হিমায়ন জাতীয় সাহায্যে কমাতে হবে। সেগুলো হলো খাদ্যদ্রব্য, ওয়েল্ডিং, ইলেকট্রোড, কনক্রিট, প্লাস্টিক, রাবার এবং সাধারণ সব ধরনের তরল পদার্থকে অন্তর্ভুক্ত করা যাবে। এ সকল প্রোডাক্টের লোডকে আমরা দ্রব্য সামগ্রী লোড হিসেবে বিবেচনা করি। অন্যান্য লোড, যেমন যে কখনো কখনো সম্পূরক লোডও বলা হয়, সকল বিবিধ তাপের উৎস এর অন্তর্ভুক্ত, যেমন কর্মরত মানুষ, বৈদ্যুতিক বাতি, যন্ত্রপাতি, ইলেকট্রিক কেটলি, কম্পিউটার, মনিটর, প্রিন্টার, এই সকল বিষয়গুলো হচ্ছে অতিরিক্ত লোড, যেটা বিবিধ লোড। সাধারণত হিমায়িত স্থানের মধ্যে পরিচালিত বাতি এবং ফ্যান মোটর কর্তৃক পরিত্যক্ত তাপের সমন্বয়ে এই লোড গঠিত হয়। এখন কুলিং লোড, হিটিং লোড কেন ক্যালকুলেশন করতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো রুমের কুলিং এবং হিটিং লোড ঠিকমতো হিসাব নিকাশ না করলে কাঙ্ক্ষিত মাত্রা আরামদায়ক করা সম্ভব নয়। কারণ কুলিং লোড, হিটিং লোড যদি আমার হিসাব ঠিক না থাকে তাহলে আমি সঠিক তাপমাত্রা পাবো না। কোনো আমার যদি গরম করার প্রয়োজন হয় সেটাও পাবো না, ঠান্ডা করার প্রয়োজন হলে সেটাও পাবো না। কারণ আমি একটা হিসাব ছাড়া একটা লোড দিলাম, সেই লোড আমার ভিতরে অন্য অন্য জিনিস থাকলো, লোডের বাইরে কিছু জিনিস থাকলো, সেগুলো টেম্পারেচার আমি কখনো কাছে নিতে পারবো না, ওর সাথে অ্যাডজাস্ট করতে পারবো না। কোনো একটি নির্দিষ্ট স্থানের কুলিং লোড নির্ণয় করতে হলে প্রথমে ওই স্থানের ভৌগোলিক অবস্থান, তাপমাত্রা, আর্দ্রতা, বিভিন্ন প্রকার তাপের উৎস, কাঠামোর গঠন, তাপমাত্রা নিয়ন্ত্রণের উদ্দেশ্য, ব্যবহারের কাল, ভিতরে রক্ষিত দ্রব্য সামগ্রী, নিয়ন্ত্রিত স্থানে অবস্থানকারী কর্মরত মানুষের সংখ্যা এবং তাদের কাজের ধরন কি হতে পারে, এই বিষয়গুলোকে বিবেচনা করতে হয়। তারপরে এই সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে কুলিং লোড নির্ণয় করতে হয়। এছাড়াও কুলিং লোড নির্ণয় করতে হলে বেশ কিছু শর্ত পালন করতে হয় যা অত্যন্ত জটিল। যেমন কুলিংয়ের ক্ষেত্রে পিক লোড কন্ডিশন হিসেবে সর্বোচ্চ বাইরের তাপমাত্রা চেয়ে সর্বোচ্চ সোলার কন্ডিশনকে গণ্য করা হয়। এ সকল ক্ষেত্রে সর্বোচ্চ কুলিং ক্যাপাসিটি নির্ধারণের জন্য দিনের বিভিন্ন সময় অথবা বছরের বিভিন্ন সময়ে লোড হিসাব করা হয়। যেমন সকালে একরকম টেম্পারেচার, দুপুরে একরকম টেম্পারেচার, সূর্যের তাপের উপরও টেম্পারেচার ডিপেন্ড করবে। এবং ওই স্থানের ভৌগোলিক অবস্থান, সেখানে কি নাতিশীতোষ্ণ এলাকা নাকি অধিক গরম, অধিক ঠান্ডা, এই বিষয়গুলো এখানে আসতে পারে। নির্মাণের সময় নিয়ন্ত্রিত স্থানে ভৌগোলিক অবস্থান এবং ওরিয়েন্টেশন, এই বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়। যেমন পূর্বমুখী একটি কক্ষের জন্য পিক সোলার লোডিং সকাল 8টায়, পশ্চিমমুখী একটি কক্ষের পিক লোডিং বিকাল 4টায় ঘটতে পারে। গ্রীষ্মকালের চেয়ে শীতকালে দক্ষিণমুখী কক্ষে পিক লোডিং ঘটতে পারে। সুতরাং দিনের বা বছরের যে সময় পিক লোড ঘটে
সেই সময়কে কুলিং লোড নিরূপণের ক্ষেত্রে বিবেচনা করা শ্রেয়। মানে যেখানে লোডটা বেশি থাকে ওইটাই হিসাব করতে হয়, তাহলে ওই অন্যান্য সময়ের লোডগুলো আমরা তার সাথে অ্যাডজাস্ট করতে পারি। কুলিং লোড হিটিং লোড নির্ণয়ের জন্য ডিজাইন কন্ডিশন হিসেবে নিয়ন্ত্রিত স্থানের ভিতরে এবং বাইরে ড্রাই বাল্ব তাপমাত্রাকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। তাই ডিজাইন কাজ করার পূর্বে বাইরের এবং ভিতরে ডিজাইন কন্ডিশন নির্ধারণ করে নিতে হয়। বিভিন্ন প্রকার প্রয়োগ ক্ষেত্রের জন্য ভিতরের ডিজাইন কন্ডিশনও বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ইন্ডাস্ট্রিয়াল এয়ার কন্ডিশনিং এক ধরনের, কোল্ড স্টোরেজের জন্য এক ধরনের, এরপরে কমফোর্ট এয়ার কন্ডিশনিং ইত্যাদি প্রত্যেকটির ক্ষেত্রে ডিজাইন কন্ডিশন পৃথকভাবে নির্ধারণ করা হয়। হিটিং অপারেশনের জন্য ভিতরে তাপমাত্রা সাধারণত 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয়, এবং কুলিং অপারেশনের জন্য সচরাচর 24 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াস গড়ে 22 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়। শীতকালে সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 30%, রিলেটিভ হিউমিডিটি যেটা, এবং গ্রীষ্মকালে এটাকে 60% ধরা হয়। হিটিং অপারেশনের ক্ষেত্রে বাইরের তাপমাত্রা 97.5% গ্রহণ করা হয়। এর অর্থ এই যে দীর্ঘমেয়াদী ভিত্তিতে বাইরের ড্রাই বাল্ব তাপমাত্রা বছরের সবচাইতে বেশি ঠান্ডা মাসগুলোতে 97.5% সমান হয়, অর্থাৎ অতিক্রম করে। 97.5% বাইরের তাপমাত্রায় বাতাসকে সম্পৃক্ত হিসেবে ধরে নেওয়া হয়। ইন্ডাস্ট্রিয়াল এয়ার কন্ডিশন প্রয়োগভেদে বিভিন্ন প্রকার হয়ে থাকে। মেট্রোলজি ল্যাবরেটরি, প্রিসিশন মেশিন শপ, কম্পিউটার সেন্টার ইত্যাদির ক্ষেত্রে সর্বক্ষণ একই তাপমাত্রা রাখতে হয়। এসব ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ±10% থেকে 20% হলে তেমন কোনো প্রভাব ঘটে না। পেপার এবং টেক্সটাইল মিলের ক্ষেত্রে অপরিবর্তনীয় আপেক্ষিক আর্দ্রতা বজায় রাখতে হয় এবং এর পরিমাণ 70% থেকে 75%। কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্রসেস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা উভয়কেই সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এখন কমফোর্ট এয়ার কন্ডিশনিং বা আরামদায়ক অবস্থা সৃষ্টি করার জন্য 3টি স্থিতি মাপ বা প্যারামিটার বিবেচনা করা হয়: বাতাসের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, বাতাসের গতিবেগ। আবার কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র একটি প্যারামিটারকে আরামদায়ক অবস্থার সূচক হিসাবে ব্যবহার করা হয়, যাকে কার্যকর তাপমাত্রা বলতে হয়। ইফেক্টিভ টেম্পারেচার বলতে সম্পৃক্ত বাতাসের এমন একটি তাপমাত্রাকে বোঝায় যে তাপমাত্রায় মানুষ বা অন্য কোনো প্রাণী প্রকৃত অসম্পৃক্ত পরিবেশে যে ধরনের আরাম বা স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে, ঠিক সেই ধরনের আরাম বা স্বাচ্ছন্দ্য বোধ করবে। এখন গ্রীষ্মকালে এয়ার কন্ডিশনিং নিয়ন্ত্রণের জন্য সাধারণত নিম্নলিখিত ভিতরের ডিজাইন কন্ডিশন সুপারিশ করা হয়, যেমন কার্যকরী তাপমাত্রা ইফেক্টিভ টেম্পারেচার 21.7 ডিগ্রি সেলসিয়াস, ড্রাই বাল্ব টেম্পারেচার 25 ± 1 হতে পারে এত ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা রিলেটিভ হিউমিডিটি 50 ±5%। পক্ষান্তরে শীতকালীন শীতাতপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিম্নলিখিত ডিজাইন কন্ডিশন মোটামুটি আরামদায়ক অবস্থা সৃষ্টি করে। একটা হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার 21 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা 50%, বাতাসের বেগ 0.15 মিটার পার সেকেন্ড থেকে 0.2 মিটার পার সেকেন্ড হতে পারে। উপরোক্ত বিষয়দের ভিত্তিতে বা পর্যালোচনায় প্রতীয়মান হয় যে কুলিং এবং হিটিং লোড ক্যালকুলেশন করতে বিশেষ ভূমিকা পালন করে। সঠিকভাবে হিসাব নিকাশ বা ক্যালকুলেশন করতে না পারলে আমরা কাঙ্ক্ষিত শীতল বা গরম পেতে পারি না। সুতরাং কুলিং এবং হিটিং লোড সঠিকভাবে নিরূপণ করা খুবই জরুরি এবং এর গুরুত্ব অপরিসীম। এই অধ্যায়ে তোমরা যে কাজগুলো করবে সেগুলোর মধ্যে আজকের সেশনে তোমরা কুলিং লোড ক্যালকুলেশন বিবেচ্য বিষয়গুলোর বর্ণনা দাও। কুলিং লোডের কি, কুলিং লোডের একক সমূহ লিখো। সর্বমোট কুলিং লোড হিসাবে তাপের উৎসগুলোর বর্ণনা দাও। কুলিং লোডের উপাদানগুলো কী কী ব্যাখ্যা করো। কুলিং লোড হিসাবের গুরুত্ব বর্ণনা করো। এগুলো পড়বে এবং লিখবে এবং এটা পরে ক্লাস করলে জমা দেবে। এই ভিডিওটি পুনরায় দেখতে হলে ভিজিট করো skills.gov.bd/dt এবং www.facebook.com/skills.gov.bd। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে সুন্দর থাকো সেই প্রত্যাশা রেখে শেষ করছি। ভালো থাকো সবাই।